নমস্কার, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই আজকে নমস্কার বললাম কেন আন্দাজ করতে পারছো? আমি জানি থাম্বনেল দেখে মোটামুটি বুঝে গেছে। হ্যাঁ, আজ আমাদের কলকাতা দূরদর্শন কেন্দ্রের ৪৯তম জন্মদিন। ১৯৭৫ সালের ৯ই আগস্ট কলকাতা দূরদর্শনের প্রথম সম্প্রচার শুরু হয়েছিল, আমার জন্মেরও আগে। তাই সেদিনের সেই যে পুরনো ছবি, সেটা তো আমি অনেকটা বড় হবার পর দেখেছি দূরদর্শনেরই পর্দায়। আর জন্মদিন কিন্তু কলকাতা দূরদর্শনের কথাই বলছি, কারণ সমগ্র ভারতবর্ষে দূরদর্শনের জন্মলগ্ন তারও অনেকটাই আগে। আমাদের এই কলকাতায় সর্বপ্রথম সম্প্রচারিত হয়েছিল ওই দিনে। তাই দেখতে দেখতে গুটি গুটি পায়ে অনেকগুলো বসন্ত পার করে ফেলেছে। আর সেই সূচনা লগ্নের যে সমস্ত গুণী মানুষরা পর্দা জুড়ে আমাদের তখনকার মানুষের বসার ঘর আলোকিত করতেন, তারা হলেন, মানে যাদের নাম উল্লেখ না করলেই আমার বিরাট বড় অপরাধ হয়ে যাবে, তারা হলেন চৈতালি দাশগুপ্ত, শাশ্বতী ঘোটাকরথা, শর্মিষ্ঠা দাশগুপ্ত, পঙ্কজ সাহা, বিভাস চক্রবর্তী, এরকম আরও অনেকে, যাদের মধ্যে পরবর্তী সময়ে আমি দু একজনকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলাম। ছোটদের বিভিন্ন অনুষ্ঠান, খবর পড়া, সব কিছুর পরেও দূরদর্শনের সঙ্গে আত্মীয়তা আরও গভীর হয় যখন আমি অভিনয় করতে শুরু করি। তো এই দূরদর্শন আমার কাছে একটা মানে স্মৃতির জায়গা, আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। মানে ছোটবেলা থেকে না ওই বাড়িটার সামনে দিয়ে, গল্ফগ্রিনে দূরদর্শন কেন্দ্রের সামনে দিয়ে যখনই যেতাম, তখন ওই বাড়িটার দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম আমি কি পারবো না কোনোদিন এই বাড়িটাতে এসে অনেকটা সময় কাটাতে। তো সেই স্বপ্নটা ছোট থেকেই ছিল। তবে এই স্বপ্নটা কিন্তু আমার একা নয়, এই স্বপ্ন কিন্তু আমার মতো আরও অনেক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রূপসজ্জা শিল্পী বিনীতাদি। দু এক বছর আগে তার কর্মজীবন শেষ করেছেন এই বাড়িতে। তো বিনীতাদির কাছ থেকে একটু তার স্মৃতির কথা শুনে নিই। 9ই আগস্ট কলকাতা দূরদর্শন 49 পূর্ণ করে 50-এ পা দেবে। এই দূরদর্শন আজ থেকে 50 বছর আগে যখন ঘরে ঘরে গেল, সবার ঘরে যেতে পারেনি তখনও। সাদা কালো টিভি, সাদা কালো পর্দার একটা অন্য মজাও ছিল। ঝিরঝিরে ছবি, অ্যান্টেনা ঠিক করে দেওয়া। হায়ার সেকেন্ডারি পাশ করার পর বাড়িতে টিভি এলো। ইউনিভার্সিটিতে পড়ি, পদের জন্য পদ নিযুক্তিকরণে বেরোলো খবরের কাগজে, অ্যাপ্লাই করে দিলাম। 86 সালে বেরিয়েছিল সেই চাকরির ইন্টারভিউ, কল করা হলো 88 সেপ্টেম্বর মাসে আমি জয়েন করি রূপসজ্জা বিভাগে মেকআপ আর্টিস্ট হিসেবে। সেই যাত্রা শুরু। এবং যে দূরদর্শন এত দূরের বস্তু ছিল, ভালো লাগার মানে প্রথম ভালোবাসা বলতে গেলে যা বোঝায় আর কি, সেই ভালোবাসার দূরদর্শন হয়ে গেল অন্তর্দর্শন, অন্দরমহল। এবং যখন ভেতরে গেলাম, ঠিক যেমনভাবে নাটকের গ্রুপে রিহার্সাল দিতাম, নাটক করতাম, শো হতো, ঠিক এক রকম ফিলিং পেতাম। কিন্তু রিহার্সাল হতো, মেকআপ রুমে সবাই সাজসজ্জা করতো, তারপরে রেকর্ডিং হতো। নাটকের রেকর্ডিংগুলো তো ফ্লোরে বসে বসে দেখতামও। আমাদের সিনিয়র তখন অনন্তদা, পঞ্চুদা, তাদের পারমিশন নিয়ে গিয়ে পুরো রেকর্ডিং দেখতাম। এই করে কেটে গেল আমার নিজের 60 বছর পূর্ণ হয়ে গেল। রিটায়ার করলাম। অবসর গ্রহণের পরেও সেই অন্দরমহল কিন্তু থেকেই গেল। আর অনুষ্ঠান, অনেক গুরুত্বপূর্ণ সিরিয়াস অনুষ্ঠান হয় আমাদের চাকরি প্রার্থীদের জন্য, বিজ্ঞানের অনুষ্ঠান, নানান রকমের অনুষ্ঠান আমাদের হতে থাকে। সেই কত প্রাইভেট চ্যানেল হয়েছে, প্রচুর অনেক মনোরঞ্জনের বস্তু হয়েছে, কিন্তু তুমি দূরদর্শন এখনো একইভাবে সবার মনোরঞ্জন করে চলেছে। দূরদর্শন ভালো থাকো। দূরদর্শন, কলকাতা দূরদর্শন
শুভ জন্মদিন। ব্যক্তিগতভাবে আমার কিন্তু ছোটবেলার দূরদর্শনের স্মৃতি বলতে মানে বাড়িতে আমি যখন টিভি দেখতাম, আমি যখন অবধি পৌঁছাতে পারিনি ওই কেন্দ্রে, তখনকার স্মৃতির মধ্যে একটা জিনিস আমার খুব মনে পড়ে। দেখো তো তোমাদেরও এই স্মৃতিটা মানে নাড়াচাড়া করছে কিনা মনের মধ্যে। যখনই আমাদের নির্বাচন প্রক্রিয়া চলতো, মানে আমাদের এই বাংলায় যখন নির্বাচন প্রক্রিয়া চলতো, তখন ওই ভোট গণনার দিনে নেতাজি ইন্ডোরের স্টেডিয়াম থেকে মানে স্টেডিয়ামের সামনে থেকে একজন মানুষ সুঠাম চেহারার সুপুরুষ চাপ গাড়ি একটা বেশ রাজকীয় কণ্ঠস্বরে বলতেন না যে নেতাজি ইন্ডোরের সামনে থেকে বলছি স্নেহা শিশু, ভীষণ মনে পড়ে। মানে দূরদর্শনের স্মৃতি বলতে যে কটা মুখ মনে পড়ে তার মধ্যে কিন্তু স্নেহা শিসদা। এবং আমার বিরাট সৌভাগ্য যে আমি পরবর্তীকালে ওনাদের সান্নিধ্যে কাজের সুযোগ পেয়েছি। আর এইসব মানুষগুলোর কাছ থেকে হাতে ধরে টিপস নিয়ে কাজ করা মানে বুঝতে পারছো তো, এগুলো আমাদের জীবনের একটা করে সম্পদ। এই দূরদর্শনে কিন্তু খবর পড়েছেন অনেকে। যে সমস্ত দিকপালদের নাম করলাম তারা তো ছিলেনই, তাছাড়াও বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তার কর্মজীবনের প্রথম দিকে কিন্তু দূরদর্শনে খবর করতেন। তখন অবশ্য ওনার নাম ছিল দীপক চক্রবর্তী, ঠিক বলছি তো? এছাড়াও আমাদের অভিনেত্রীদের মধ্যে গার্গিদি খবর পড়তেন। আর পদ্মনাভদাকে আমি পেয়েছি। পদ্মনাভদা যদিও এখন থিয়েটারের অভিনেতা, কিন্তু পদ্মনাভদা বেসিক্যালি একজন ভালো স্ক্রিপ্ট রাইটার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা। গার্গিদি, পদ্মনাভদা এনাদের তো পেয়েছি, অনেককে পেয়েছি। বাচিক শিল্পীরা এখনও আছেন, প্রণতিদি, ব্রততিদি, মানে যাদের নাম না করলেই নয়। আর আমাদের খুব প্রিয় সমস্ত দিদিরা এবং সহকর্মীরা এখনও দূরদর্শনে খবর করছেন। তাদের থেকে প্রতিনিয়ত কিন্তু আমি শিখে চলেছি। আমাদের এক বন্ধু, আমাদের পরের ব্যাচে যারা এসছে, আমাদের পরের ব্যাচে 3 জন রয়েছে, তার মধ্যে একজন হলো সৌমি। সৌমি কিন্তু খবর পড়তে এখন কলকাতায় থাকছে না। ও মানে হাজব্যান্ডের কর্মসূত্রে এবং ছেলেকে একটু সময় দেওয়ার জন্যে ও চলে গেছে আপাতত লন্ডনে। সৌমির সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম এবং সেই আড্ডার একটু অংশ তোমাদের জন্য তুলে ধরি। হাইল্যান্ড পার্কে সৌমিদের ফ্ল্যাটে সেদিনে সেই আড্ডায় আমি উৎপলদা তো ছিলামই, আর ওখানে উপস্থিত ছিল সৌমির সঙ্গে ওর হাজব্যান্ড আর ওর রত্ন সন্তান ঐশী, খুব ভালো ছেলে। আর সেই সঙ্গে উপস্থিত ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপিকা, ওর প্রিয় বন্ধু। দূরদর্শনে গিয়ে আমি যেটা পেয়েছিলাম, আমার তো একটা পরিবার, আমার কিন্তু প্রাইভেট চ্যানেলের থেকে অনেক বেশি আনন্দ পেয়েছি দূরদর্শনে। তুমি একদম টান টান হয়ে বসে এরকম করে টেলিকন্টারের কাগজটায় রাখলে, তো আমি জিজ্ঞেস করলাম তুমি এরকম সোজা, আমার মনে হচ্ছে তুমি কাঠের মতন হ্যাঁ বসে আছো, ওইভাবে কেন বসে? দাদা এতে আমাকে বেটার, আমার দেখতে আমি বেটার লাগে স্ক্রিনে। তুমি ডেফিনিট এটা তোমার বেটার লাগে? বলে হ্যাঁ দাদা, আমি আগে দুটো চ্যানেল ঘুরে এসেছি, আমি জানি এটাই ভালো। কোন ভিউটাকে আপনাকে বেটার লাগে? বড় চোখে ভালো লাগে না ছোট চোখে ভালো লাগে? সে অনুযায়ী কি করবেন, আপনাদের সামনে যে ক্যামেরাম্যান আছে তাকে বলবেন যে ক্যামেরাটা ভাই একটু তুলে দেবেন। সে হয়তো না বলবে না, সব নিউজগুলো তো এখানেই করে, সেখানে নিজে লাইন আপ করতে হবে। একটু দুটো কথা বলা, দাদা ভালো আছেন তো? দাদা আছি, কিন্তু ক্যামেরাটি একটু তুলে দেবেন, বুঝতে পারবেন একটুখানি অস্বস্তি হয়। এখন তো কম্পিউটারের প্রিন্ট আউট বেরিয়ে যাচ্ছে, তখন কি হতো, 3টে পাতলা কাগজ, মানে যেটা বেসিক্যালি টাইপিং পেপার বলে, 3টে কাগজের মাঝখানে দুটো কার্বন, একটা কাগজ কার্বন, একটা কাগজ কার্বন, একটা কাগজ করে ওখানে একজন নিউজ এডিটর ডিকটেট করতেন আর একজন ওখানে ওটাকে লিখতেন এবং পেন দিয়ে চেপে লিখতেন। এই যে 3টে কপি তৈরি হতো, ফার্স্ট কপি থাকতো নিউজ রিডারের কাছে, সেকেন্ড কপি থাকতো নিউজ প্রডিউসারের কাছে, থার্ড কপি থাকতো কি বলে নিউজ রুমে। ছোট্টবেলা থেকেই ইচ্ছা ছিল যে ওখানে খবর পড়ার। সেক্ষেত্রে আমার স্বপ্ন কিন্তু একজনকে দেখে আর কি তৈরি হয়েছিল মনের মধ্যে, সেটা হচ্ছে ছন্দা সেন। ছোট্টবেলা থেকে একদম টিভি দেখা মানেই জানতাম যে বড় হয়ে কোথাও একটা মনে হতো ওরকম ছন্দা সেনের মতো খবর পড়বো। তো আমি খবরটা আমার দূরদর্শনে প্রথম
কাজ নয়। প্রথম আমরা টিচিং ভাগ করেছি, হরে কর কম্বা করেছি, তারপর তরুণদের জন্য করেছি, তারপর একটা যুব একটা কিছু হতো সেটাও করেছি। তারপর ফাইনালি গ্রাজুয়েশনের ইউথ টাইম বাইরম কিছু, ইউথ আড্ডা বা এরকম ইউথ কিছু আড্ডা। একটা করেছিলাম। কিন্তু আমার থেকে আগে আমার মাকে দেখা গিয়েছিল দূরদর্শনে প্রথমবার। সেইটা আমার কাছে মানে ছোটবেলায় একটা উঠতি বয়সে হয় না, মেয়েদের একটা জেলেসি হয় মায়ের ব্যাপারে। মা আমাদের কম নিয়ে গিয়েছিল, আর সেই সময় একদিন রাস্তায় বৃষ্টি পড়ছে, তো দূরদর্শনে হয় না আমাদের খবরের মধ্যে দেওয়া হয় যে আজকের বৃষ্টিতে জল জমেছে বাইরে, তো বেশিরভাগটাই আমাদের ওই সামনে গভর্নমেন্টের রাস্তাটা দেওয়া হয়। তো মাকে দেখা গিয়েছিল খবরে, মাকে আমার আগে খবরে দেখা গেল, তাহলে আমাকে খবর পড়তেই হবে, মানে এরকম একটা জেদ ছিল। তো দূরদর্শনে আমিও তোমার যেরকম বললে যে 2 বছরের অভিজ্ঞতা, আমাদেরও পরীক্ষাটা যে মানে হয়েছিল যখন 2 বছরের অভিজ্ঞতা, 2001 সালে আমাদের বেলা, তোমাদের আগের ব্যাচ হচ্ছে আমরা, 2001 সালে আমাদের বিজ্ঞাপনটা বেরিয়েছিল কাগজে। আর সেই সময় আমি ওটা অ্যাপ্লাই করার পর পরীক্ষা চলেছিল, সেই কত 20,000 জনের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়েছিল, সেখান থেকে সর্ট আউট করে ওরা সেখান থেকে 40 জন উঠেছিল, 40 জনের ভাইবা হয়েছিল, এবং ওই যেটা হয় আমাদের অডিশন যেভাবে হয় ওইভাবে স্ক্রিন অ্যাপিয়ার করতে হয়েছিল। সেখানে সেই বিদেশি কিছু শব্দ আমাদের বলতে দেওয়া হয়েছিল, উচ্চারণ করতে হয়েছিল, এবং তাৎক্ষণিক স্ক্রিপ্ট দিয়ে পড়তে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে একটা জিনিস হয়েছিল, এই যাদের থেকে বড় হয়েছি তাদের মধ্যে কিন্তু একজনকে পেয়েছিলাম আমাদের যখন গ্রুমিং সেকশনটা চলছিল। তোমাদের কি হয়েছিল ওটা? গ্রুমিং আর কিছু সেরকম হয়। আমাদের হয়েছিল, মানে তোমরা বলেছিলে যে আমরা আমাদের পেয়েছিলাম, এবং আমাদের এই গ্রুমিং সেকশনে আমার সেই ছোটবেলা থেকে যাদের আর কি বড় হয়েছে, তরুণ চক্রবর্তী একটা খুব ভালো জিনিস বলেছিল। সেটা হচ্ছে নিউজ পড়তে গেলে মানে নলেজ থাকাটা যেমন জরুরি, একটু আপডেটেড থাকাটা যেমন জরুরি, তেমনি প্রত্যুৎপন্ন মতিত্ব বিষয়টা নাকি খুব জরুরি। ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে কি ডিসিশন নিতে হয়েছে, তার কারণ ওনার একবার হয়েছিল, উনি শেয়ার করেছিলেন আমাদের সঙ্গে যে ওনার স্ক্রিপ্টে একটা মানে কোনো বিদেশের একটা স্টোরিতে একজন কোনো মানে জনপ্রতিনিধি বা কেউ হবেন বিশিষ্ট ব্যক্তি, তার নাম ছিল, এবং বিদেশি উচ্চারণ করতে গেলে প্রথমবার আমরা যেমন এখন নিউজ পড়তে গিয়ে অনলাইনে নিউজ পেয়ে যাই, হঠাৎ করে অনেক কিছু জানা থাকে না, তো ওনার ক্ষেত্রেও হয়তো কাগজটা ওনার শেষ মুহূর্তে এসেছে, তো উনি পুরো নামটা পড়তে পারছিলেন, জাস্ট উনি পড়তে পেরেছেন মানে দুটো শব্দ আর একটা মানে যেরকম সারনেম থাকে, মানে আমার যেমন লোপা মুদ্রা সিনহা, যদিও লোপা মুদ্রাটা একটা নাম, কিন্তু লোপা মুদ্রা কেউ হয়তো আলাদা লিখলো, সিনহাটা আলাদা লিখলো, তো উনি সিনহাটা পড়তে পেরেছেন, লোপা মুদ্রাটা পড়তে পারেন। উনি ওটা ম্যানেজ করেছিলেন, জাস্ট উনি বলেছিলেন, উনি পুরো তোড়ের মুখে বলে গেছিলেন, আজকের ভাষণে মিস্টার ডালজার বাগা বলেছেন, মানে এমন ভাবে ড্যাশ ড্যাশ, যিনি ডেস্ক এডিটর লিখেছিলেন তিনিও নামটা পরিষ্কার লিখতে পারেননি, বা ওনার কোথাও বুঝতে অসুবিধা হচ্ছিল, তখন উনি ওটাকে মিস্টার রাজদার বাগা বলেছেন, এমন ভাবে বলেছেন, এবং সেটা ওনাকে তখন যারা মানে তদানীন্তন যারা হায়ার অথরিটি ছিলেন তারা ওনাকে প্রশংসা করেছেন যে এত সুন্দরভাবে উনি জিনিসটা ম্যানেজ করে দিয়েছেন। আমাদের সিনিয়রদের থেকে আমরা এইটা আমাদের তো পড়তে হয়। আর আমাদের এই আড্ডার মাঝখানে কিন্তু এসে গিয়েছিল সৌমির তরফ থেকে বেশ একটা রাজকীয় জলযোগ, মানে সেখানে এলাহি আয়োজন ছিল স্ন্যাক্সের, তার সঙ্গে আবার পরে যোগ হয়েছিল মিষ্টিও। পেট ভরে খাওয়া দাওয়া তো চললই, সেই সঙ্গে জমিয়ে আড্ডা। আর সব শেষে সংবাদ বিষয়ে কিছু বলতে গেলে সংবাদ যারা তুলে নিয়ে আসেন, সংবাদ যারা সংগ্রহ করেন, তাদের কথা না বললেই নয়। দূরদর্শনে খুব ভালো ভালো রিপোর্টারকে আমরা পেয়েছি, আর এই মুহূর্তে আমি একজনের কথা বলতেই পারি, তার লেখা কবিতা আমাকে ভীষণ টাচ করে, তার যে কোনো কিছু, তার জীবন দর্শনটাও আমার কাছে খুব উল্লেখযোগ্য। তো সেই মৌসুমিদিকে আমি বলেছিলাম দূরদর্শন সম্পর্কে কিছু বলতে, তো মৌসুমিদি মানে বলতে চায় সে নেপথ্যচারিণী, তাই নেপথ্যে থেকে দূরদর্শনের জন্যে একটা ভালো লাগার জায়গা থেকে লিখে দিয়েছেন। আমার আজকের ব্লগটা শেষ করব।
মৌসুমীদের লেখাটা শুনিয়ে। যদি আমাদের এই স্মৃতিচারণ ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আরও অনেক মানুষকে জানার সুযোগ করে দেবে। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন, তাদের জন্য বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে আরও একটা নতুন টপিকের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শোনাচ্ছি তাহলে মৌসুমীদের লেখা। তোমার কাছে প্রথম আসা বছর 20 আগে, ভয় মেশানো ভালোবাসা অচেনা পথের বাঁকে। সন্দেশ শুধু মিষ্টি নয়, খবরের আরেক নাম। তারই সন্ধানে গিয়ে রিপোর্টার হয়ে গেলাম। টিভির পর্দায় দেখা মুখ যখন চোখের সামনে দেখি, প্রথমে ভাবতাম স্বপ্ন নয় তো, সত্যি সকলে একই। দুর্লভ সেই মুহূর্তেরা সব স্মৃতির পাতায় আঁকা। দূরদর্শনের সুবাদেই আমার অন্য জীবন দেখা। কি পাইনি তা ভাবি না, বরং পেয়েছি আমি যা, সত্যি কথা বলতে তার নাইকো তুলনা। নিউজরুম মানেই আমরা একটি পরিবার, দুঃখে সুখে সঙ্গে আছি, এটাই তো দরকার। আগামী বছর অর্ধশতক করবে তুমি পার, আরও সমৃদ্ধ হোক তোমার সম্ভার, উৎকর্ষে ভরে থাকুক তোমার দিন যাপন, জন্মদিনে ভালো থেকো। বসার ঘরের প্রথম অতিথি আমার দূরদর্শন।